সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুগণ, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকে আমার এই বাংলা পাঠে আবারও তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সায়েন্স স্যার, সেই পরিচিত মুখ, আবারও তোমাদের সামনে উপস্থিত চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো তোমরা যারা চতুর্থ শ্রেণীর বাংলা পাঠের শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা বাংলা বই, খাতা, কলম, প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রী নিয়ে তোমরা রেডি হয়ে যাও, কেমন? আর এই ফাঁকে আমি আমার পরিচয়টুকু আবারও তোমাদের সামনে তুলে ধরতেছি। স্ক্রিনে লক্ষ্য করো, আমি শাহিনুর রহমান শাহিন, সহকারী শিক্ষক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর। আর আজ আমি তোমাদের সামনে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব এতক্ষণে তোমরা তোমাদের বই, খাতা, কলম, প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রী যেগুলো আছে সব কিছু নিয়ে তোমরা রেডি হয়ে গেছো। তো চলো শুরু করা যাক। তো পাঠ শুরুর পূর্বে আমরা কিছু ছবি দেখে নেই। দেখো ছবিগুলো, তাকাও, লক্ষ্য করো। স্ক্রিনে কি ছবি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি এগুলো পুরাতন কিছু বাড়ি, তাই না? লক্ষ্য করো, ছবিগুলো তাকাও। দেখা যাচ্ছে যে এটা কি পুরাতন কিছু বাড়ি, আর এটাও বাড়ি। তবে এই বাড়িগুলো মনে হচ্ছে অনেক আগের তৈরি, পুরাতন স্থাপত্য, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছ? আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে পুরাতন কিছু বাড়ি। তাহলে এই পুরাতন বাড়ি আমাদের দেশে অনেক জায়গাতেই আছে, তবে এক এক জায়গার এই বাড়িগুলোর নাম এক একটা স্থান ভেদে, তাই না? তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমরা বাংলা বিষয়ের কোন বিষয় সম্বন্ধে আজকে আমরা পড়তে যাচ্ছি। তাহলে দেখো, ঘুরে আসি সোনারগাঁ। তাহলে বন্ধুরা, ছবিতে যেগুলো বাড়ি দেখতে পাচ্ছি সেগুলো আসলে কি সোনারগাঁয়ের সেই পুরাতন বাড়ি, তাই না? তাহলে আজকে পাঠের বিষয়টা আমরা লিখে নেই, ঘুরে আসি। তাহলে আমরা আজকে জানবো কি জানবো? ঘুরে আসি। ঘুরে আসি কি সোনারগাঁও, তাই না? আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে ঘুরে আসি সোনারগাঁও। তাহলে তোমরা কি কখনো এই জায়গাটায় গেছো দেখার জন্য? হ্যাঁ, অনেকেই দেখছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে আমাদের মূল পাঠে আমরা দেখি কি আছে। চলে যাই। দেখো, আবার বলতেছি ছবিগুলো কিসের, লক্ষ্য করো ভালো করে। আসলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম সেই সোনারগাঁয়ের সেই পুরাতন স্থাপত্য এই আমরা দেখতে পাচ্ছি আবার, তাই না? তাহলে পুরনো স্থাপত্য, লোকশিল্প, জাদুঘর। লক্ষ্য করো, ছবিতে লক্ষ্য করো, এগুলো কি? এগুলো হচ্ছে পুরাতন স্থাপত্য, অর্থাৎ পুরাতন তৈরি, অনেক বহু বছর আগের তৈরি স্থাপত্য বা ভবন, বিল্ডিং। আর এগুলো হচ্ছে লোকশিল্প, জাদুঘর। তাহলে এখানে লোকশিল্প কি আর জাদুঘর কি, এটা আমাদের জানতে হবে। তাহলে লোকশিল্পটা হচ্ছে লোক অর্থাৎ মানুষ, এখানে কিছু মানুষ গোষ্ঠীকে বোঝানো হয়েছে। এই একা মানুষ না, এখানে কিছু লোক বা জনসমষ্টিকে বোঝানো হয়েছে। এই জনসমষ্টি বা লোকের হাতে তৈরি দ্বারা যে শিল্প, যে কর্ম, যে কাজগুলো, এগুলো হচ্ছে লোকশিল্প, অর্থাৎ মানুষের তৈরি শিল্প। আর জাদুঘরটা হচ্ছে এই একটা স্থাপত্যের মধ্যে অনেক পুরোনো দিনের কিছু স্মৃতি, কিছু জিনিস যেগুলো বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত প্রায়, সে সমস্ত জিনিস, সে সমস্ত স্মৃতিগুলো যেখানে এক জায়গায় গচ্ছিত থাকে, যেগুলো আমরা বহু বছর আগে যেগুলো আমরা চোখেও দেখিনি, সেগুলো আমরা কি পাবো? এই জাদুঘরে গিয়ে আমরা দেখতে পাবো।
সুতরাং এগুলো হচ্ছে লোকশিল্প জাদুঘর, অর্থাৎ মানুষের তৈরি যে জিনিসপত্রগুলো আমরা এই স্থাপত্যে বা এই বাড়িতে গিয়ে আমরা দেখতে পাই, সেগুলি হচ্ছে লোকশিল্প জাদুঘর। তাহলে ছবিতে লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি গরুর গাড়ি, তাই না? সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা কি গরুর গাড়ি দেখছো? হ্যাঁ, অনেকে দেখছো, কিন্তু এটা বিলুপ্ত প্রায়। এইটা কিন্তু আমরা এই জাদুঘরে এখন দেখতে পাই। এটা তো বাস্তবে খুব কম আছে, সংখ্যায় অনেক কম, কিন্তু এই গরু গাড়ি ছিল আগেকার প্রধান বাহন। আমরা এই গরু গাড়িতে করে অনেক মাল পরিবহন করছি, আবার আমরা নিজেরাও কি করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের একটা উপযুক্ত মাধ্যম বা বাহন ছিল। কিন্তু এটা একটা পুরাতন ঐতিহ্য। তাহলে শিল্প সংস্কৃতি, এগুলো হচ্ছে শিল্প সংস্কৃতি, আমাদের সেই শিল্প, আমাদের সেই সংস্কৃতি। আবার লক্ষ্য করো, ইতিহাস ঐতিহ্য। তাহলে ইতিহাস, এই বহু বছর আগের এই পুরাতন স্থাপত্য ইতিহাসের একটা সাক্ষী, তাই না? আমাদের ঐতিহ্য। এরপরে দেখো, ছবিতে লক্ষ্য করো, এটা কি দেখতে পাচ্ছ? চমৎকার লেক গাছগুলিতে ভরা, পুকুরের উপর বা লেকের উপর বা একটা বিলের উপরে সুন্দর গাছ, সুন্দর দৃশ্য। এটা কি? তাহলে এটা হচ্ছে শান্ত পুকুর। আমরা কিছু পুকুর দেখছি, আমাদের পাশে বসে থাকতে ভালো লাগে, অনেক চুপচাপ শান্ত, তাই না? পানি, কোনো নড়াচড়া কিছু নেই। তাহলে এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, তাই না? আমাদের এগুলা দেখতে ভালো লাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘুরে আসি সোনারগাঁ, এই বিষয়ে আলোচনা করতেছি। এরপরে দেখো, ছবিতে কি দেখতে পাচ্ছ? কি? টেবিল, তাই না? টেবিল। তাহলে কাঠের, এটা কিসের টেবিল? এটা হচ্ছে কাঠের টেবিল। এরপরে দেখো, চমৎকার কিছু জিনিস তোমাদের জন্য। কি? মুখোশ। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা মেলাতে গিয়ে এই সমস্ত মুখোশ দেখতে পাই। কেমন করে এগুলো মেলাতে বেচা কেনা হয়? বিশেষ করে আমরা পহেলা বৈশাখ, আমাদের যে ঐতিহ্য, একটা আমাদের বাঙালি একটা ট্র্যাডিশন, ঐতিহ্য, এই পহেলা বৈশাখে আমরা কি করি? এরকম মুখোশ পরে আমরা রাস্তায় ঘুরে বেড়াই, আনন্দ করি, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে সবকিছু বাংলাদেশের আমাদের কি বাংলার ঐতিহ্য। তারপরে দেখো, কি দেখতে পাচ্ছ? মৃৎপাত্র। এই মৃৎপাত্র বা মাটির তৈরি জিনিসপত্র এখনো আছে, তাই না? আমাদের যে কুমোর ভাইরা আছেন, ওনারা কিন্তু সুন্দর হাতে, এটাও একটা শিল্প, তাই না? মৃৎশিল্প যেটাকে আমরা বলি। এই মৃৎপাত্র বিভিন্ন হতে পারে, আমাদের পাতিল থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব কিছু এই মৃৎপাত্র মাটি দিয়ে তৈরি হয়। তাহলে এটাও পুরাতন একটা ঐতিহ্য। এরপরে দেখো, কি দেখতে পাচ্ছ? পুতুল, তাই না? এটাও কিন্তু মাটির তৈরি, মাটির তৈরি একটা পুতুল। তাহলে আমরা বিভিন্ন মেলাতে বা মার্কেটে আমরা এই সমস্ত পুতুল, তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা অনেক খেলনার সামগ্রী হিসেবে এগুলো কিনে থাকো। এরপর দেখো, কি দেখতে পাচ্ছ? বাঁশের তৈরি জিনিসপত্র। তারা আমাদের বাসা বাড়িতে আমাদের ব্যবহার উপযোগী যে জিনিসপাতিগুলো আছে বাঁশ দিয়ে, যেমন কুলো, তারপর কি আমাদের যে যে ডালা থেকে শুরু করে আরো যে ব্যবহৃত বাসা বাড়ি ব্যবহৃত বহু জিনিসপাতি এমন আছে যেগুলো হচ্ছে বাঁশের তৈরি। এরপরে দেখো, এটা কি? লোহার তৈরি জিনিসপত্র। তাহলে এই লোহার তৈরি, এই যে দেখতে পাচ্ছি আমরা, কি জগ দেখতে পাচ্ছি, তারপরে কি বাটি দেখতে পাচ্ছি, পুতুল, ঘোড়া, এই সমস্ত এগুলো হচ্ছে লোহার তৈরি। এগুলো কিন্তু সবই পুরাতন ঐতিহ্য বা স্থাপত্য, স্থাপত্য না, পুরাতন একটা ঐতিহ্য বা হাতের কারুকাজ। এই সমস্ত জিনিসপাতি আমাদের এখন বর্তমানে খুব কম ব্যবহার হয়, তবে এগুলো সব পুরাতন ঐতিহ্য।
এগুলো আমরা অধিকাংশ দেখতে পাবো কোথায়? জাদুঘরে, তাই না? সেই জন্য প্রথমে জাদুঘরের কথা বলা আছে। এরপরে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছি, এখানে 4টা ছবি দেখো। সেখানে বন্ধুরা প্রথম ছবিটা কি? কাঁসার, তাই না? আগেকার মানুষ কি করতো? আমাদের দেশের আগের মানুষ, যে পুরাতন মানুষগুলো কি করতো? এই সমস্ত কাঁসার থাল, প্লেট, গ্লাস দেখো ছবিতে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এগুলো তারা ব্যবহার করতো। তারপরে এখানে দেখতে পাচ্ছি কাপড়, তাই না? কাপড়, কাঁসার তৈরির জিনিস। তারপরে কি? জামদানি শাড়ি, আমাদের দেশের ঐতিহ্যবাহী শাড়ি। কি শাড়ি? জামদানি শাড়ি। এরপরে দেখতে পাচ্ছি অলংকার। এরপরে নকশি কাঁথা, নকশা করে যে কাঁথার উপরে যে নকশা করা হয় সেটাকে আমরা বলতেছি নকশি কাঁথা, তাই না? তারপরে কি দেখতে পাচ্ছি বন্ধুরা? শখের হাঁড়ি। কি? হাঁড়ির উপর কি রং করা হচ্ছে, তাই না? শখের হাঁড়ি। তারপর দেখো এই ছবির এই লোকটাকে কি তোমরা চিনতে পারতেছো? অনেকেই চিনতে পারতেছো, তাহলে জেনে নিই ইনি কে? শিল্পী জয়নুল আবেদিন। ইনি কি করতো? ভালো ভালো ছবি, বহু ছবি আছে যেগুলো আমরা বইয়ের পাতায় এখনো দেখি, তাই না? আমরা তাকে দেখে তার আঁকা ছবিগুলো আমরা আঁকি, চেষ্টা করি। তো এনাকে বলা হয় যে ছবি শিল্পের জাদুকর, ইনি একজন। তাহলে শিল্পাচার্য শিল্পী জয়নুল আবেদিন। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে আমাদের কিছু নতুন শব্দ আছে। এই শব্দ এবং শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নেই। তাহলে দেখো, একটু লক্ষ্য করো এখানে কি কি শব্দ দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথমে কি আছে? স্থাপত্য, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, কি আছে প্রথমে? স্থাপত্য। তাহলে স্থাপত্য শব্দের অর্থ কি? ভবন কেন্দ্রিক শিল্প কর্ম। তাহলে ভবন কি? কেন্দ্রিক, কেন্দ্রিক শিল্প কর্ম। অর্থাৎ এই স্থাপত্যটা শুধু ভবন কেন্দ্রিক বা বিল্ডিং কেন্দ্রিকই হবে, এর সঙ্গে জড়িত যেহেতু, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ভবন কেন্দ্রিক শিল্প কর্ম। এরপরে আছে কি? নিদর্শন। কি আছে? নিদর্শন। তাহলে নিদর্শন শব্দের অর্থ কি? দৃষ্টান্ত, দৃষ্টান্ত বা উদাহরণ, তাই না? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, এগুলো হচ্ছে পুরাতন নিদর্শন, অর্থাৎ দৃষ্টান্ত বা উদাহরণ। এগুলো আমাদের সাক্ষী হিসেবে আছে, তাই না? ইতিহাসের। এরপর কি দেখো? বিস্মৃত। এরপর কি আছে? বিস্মৃত। বোর্ডে একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এই বিস্মৃত শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া, অবাক। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে লক্ষ্য করো অভূতপূর্ব। তাই না? অভূতপূর্ব। তাহলে এই অভূতপূর্ব শব্দের অর্থটা কি? পূর্বে যা দেখা যায়, পূর্বে যা দেখা যায়। তাহলে পূর্বে যা দেখা যায়, এটা হচ্ছে অভূতপূর্ব। এরপরে দেখো লোকশিল্প। লোক, তাহলে এই লোক শিল্প অর্থ কি? গ্রামীণ জীবনের শিল্প, গ্রামীণ
গ্রামীণ জীবনে শিল্প। সেখানে বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরপরে কি আছে? অস্তগামী। আমি উপরেগুলো মিশে দিলাম। এরপর কি আছে? অস্তগামী। তাহলে এই অস্তগামী শব্দের অর্থ কি? পশ্চিম দিকে ঢলে পড়া। পশ্চিম দিকে ঢলে পড়া অর্থ কি? আমরা মাঝে মাঝে বলি না, সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? তাহলে এই পশ্চিম দিকে ঢলে পড়া বা ঝুঁকে পড়াটাই হচ্ছে কি? অস্তগামী। এরপরে কি আছে দেখো, কি আছে? স্মৃতি। তাহলে স্মৃতি শব্দের অর্থ কি? স্মরণ। স্মৃতি শব্দের অর্থ কি? স্মরণ বা স্মরণ করা, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে নতুন শব্দ এবং সেগুলোর অর্থ আমরা পেলাম। এরপরে দেখি যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কি আছে? একটু মিশে দেই। শিক্ষার্থী বন্ধুরা, যুক্ত বর্ণগুলো লক্ষ্য করো। এখানে জোড়া বর্ণ কি আছে? প্রথমে দন্ত স হ, দন্ত স হ। তাহলে সরি হ, তাহলে দন্ত স জ থ। এখানে দুইটা জোড়া বর্ণ। তাহলে নতুন শব্দ হচ্ছে স্থল। স্থল, তাই না? এছাড়াও তোমরা আরো কিছু শব্দ আছে দন্ত স আর থ দিয়ে তোমরা তৈরি করতে পারো। তারপরেরটা কি দেখো? দন্ত স আর ক, দন্ত স ক। তাহলে দন্ত স যোগ ক কি হবে? নতুন শব্দ স্কুল, তাই না? স্কুল বা আরো কিছু দিতে পারো। তারপর কি? গয়ে ধ, ঘ, তাই না? তাহলে ক যোগ ধ, তাহলে কি হবে? মুগ্ধ। নতুন শব্দ মুগ্ধ। আচ্ছা, তাহলে শেষেরটা দেখো, দন্ত স ম, দন্ত স যোগ ম। তাহলে কি আছে? স্মরণ। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ দেখতে পাচ্ছ দন্ত স থ। তাহলে নতুন শব্দ হলো স্থল বা স্থান, তোমরা যেটাই দাও। তারপর কি আছে? দন্ত স ক, দন্ত স যোগ ক। আর এখানে নতুন শব্দ হচ্ছে কি? স্কুল। তারপরে দেখো গ ভ, মুগ্ধ। এরপর শেষটা দেখো দন্ত স ম, তাহলে কি হচ্ছে? স্মরণ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, যুক্ত বর্ণগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বই আছে, বইয়ের 78 পৃষ্ঠা খুলে ফেলো। আমিও করতেছি। তোমাদের যে বই আছে, বই নিয়ে বসছো। এই বইয়ের কত পৃষ্ঠা? এই দেখো, আমার হাতে লক্ষ্য করো। কি এই বই, তাই তো? তাহলে 78 পৃষ্ঠা খুলে ফেলো। আমিও করতেছি। হ্যাঁ, 78 পৃষ্ঠা। দেখো, এই 78 পৃষ্ঠাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, এখানে আমরা পাবো ঘুরে আসি সোনারগাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছ? এই যে দেখো। তাহলে এই 78 পৃষ্ঠা খুলে ফেলো।
আমি একটু পড়ি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদের সবার হাত তোমাদের বইয়ে রাখো। আচ্ছা দেখো, ঘুরে আসি সোনারগাঁও জানুয়ারির মাঝামাঝি। তাহলে মাসটা কি ছিল? জানুয়ারি। কোন সময়? জানুয়ারি মাসে মাঝামাঝি সময়। তাহলে শীতের সকাল, সকালটা কেমন ছিল? শীতের ছিল। আচ্ছা, কুয়াশায় আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে। তাহলে শীতের সকালে কুয়াশা থাকে, কুয়াশার আবরণ ভেদ করে কি দেয়? সূর্য উঁকি দেয় আকাশে। আচ্ছা, আকাশে উঁকি দিল, এর মধ্যে সবাই পৌঁছে গেল স্কুলে, তাই না? আমরা স্কুলে চলে এসেছি। সাবিহা, নমিতা, কবির, সুবীর, সবাই, এই সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এসে গেছে। হাসান স্যার তো আগে এসে আছেন। তাহলে আমাদের স্যারের নাম কি? হাসান স্যার। উনি আগে এসে বসে বসে আছেন। সবাই যাবে শিক্ষা সফরে। তাহলে আমরাও যাই নিশ্চয়ই, মাঝে মাঝে আমাদের স্যাররা থাকেন, তাই তো? তাহলে এই সমস্ত শিক্ষার্থী বন্ধুরাও এরাও আসছে এবং তাদের স্যারও আসছেন। স্যারের নাম হচ্ছে হাসান স্যার। হাসান স্যার চলে এসছেন আগেই। তাহলে সবাই কোথায় যাবে? শিক্ষা সফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। তাহলে কোথায় যাবে? এই আমরা যে পড়তেছি এই সোনারগাঁয়ে তারা যাবে। আচ্ছা, কি আনন্দ, কি উল্লাস সবার মনে। তাহলে স্বাভাবিকভাবে এটা হয় স্বাভাবিক। আমরা যখন শিক্ষা সফরে যাই, আমরা ঘুরতে যাই, তার আগের রাত থেকে আমাদের কি মনে একটা আনন্দ কাজ করে যে আমরা আগামীকাল শিক্ষা সফরে যাব, ঘুরতে যাব, কি মজা করব। সুতরাং সবাই একটা আনন্দ উল্লাস। সাবিয়া ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন। এই সাবিয়া মেয়েটা ভাবতেছে যে আসলে সোনারগাঁটা দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়ানো কোনো গ্রাম? যেহেতু সোনার গাঁ, তো সাবিয়া এখন মনে মনে চিন্তা ভাবনা করতেছে এটা কি তাহলে সোনা দিয়ে মোড়া? আচ্ছা, হঠাৎ তার চিন্তায় ছেদ পড়লো। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। হাসান স্যার বাসে উঠতে বললেন সবাইকে। সবাই শৃঙ্খল হয়ে বাসে বসলো। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন এই দেখো সোনারগাঁও। একটা ম্যাপ ঝুলিয়ে দিলেন। ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখবা, ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত? 27 কিমি বা কিলোমিটার। আচ্ছা, এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। তাহলে এই সোনারগাঁ কোন জেলায় অবস্থিত? তাহলে আমরা এখন বলতে পারবো সোনারগাঁ কোথায়? এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তাহলে ঢাকার এটা কোন দিকে? দক্ষিণ পূর্বে এই সোনারগাঁ অবস্থিত। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা, তাই না? স্যার বলতেছিলেন, তিনি জানালেন আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি, অর্থাৎ আমরা ছেড়ে এসেছি। গুলিস্তান এবং যাত্রাবাড়ি আমরা অলরেডি পার হয়ে চলে এসেছি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। তাহলে এই পথেই চলতেছে। কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁ। এরপর দেখো, দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁয়ে। তাহলে সোনারগাঁয়ের মাটিতে পা দিয়ে সাবিয়ার মন খুশিতে ভরে উঠলো। শুধু সাবিয়া না, যারা শিক্ষার্থীরা ছিল সবাই স্বাভাবিকভাবে আনন্দ হওয়ার কথা। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর, তাই না? শীতের সময় তো এই শিক্ষা সফর বা পিকনিক করার মজাটাই আলাদা। আচ্ছা, মিষ্টি রোদ থাকে। প্রথমেই তাদের চোখ পড়লো এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদে। তাহলে শুরুতে একটা মসজিদের দিকে চোখ পড়ে গেল। স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। এই মসজিদের নাম কি? গোয়ালদি মসজিদ। তাহলে মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে, এই জন্য মসজিদটি বিখ্যাত। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গ দেশে আসার আগে। আচ্ছা, এরপরে হাসান স্যার আরও জানালেন প্রাচীনকালে সমৃদ্ধ নগরী সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁ। তাহলে এটা আমরা বলতে পারি যে সোনারগাঁয়ের পূর্বের নামটা কি ছিল? সুবর্ণগ্রাম, তাই না? আচ্ছা, ঢাকার আগে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ইসাকা ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁও সবচেয়ে সমৃদ্ধ এলাকা হচ্ছে পানামা নগর। এ যেন নগরের মধ্যে আরেকটা হচ্ছে নগর। সাবিয়া ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ এই পর্যন্তই। আমি আশা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? আমরা 78 পৃষ্ঠা আমাদের কাঙ্ক্ষিত সেই
অর্থাংশটুকু আমরা পড়লাম। তাহলে দেখি এরপরে এখানে কিছু সমার্থক শব্দ আছে, একই অর্থ বোঝায় এরকম। যেমন দেখো সূর্য, এখানে কি আছে? সূর্য। তাহলে এই সূর্যের সমার্থক শব্দ কি হতে পারে? রবি, তাই না? সূর্যের সমার্থক শব্দ হচ্ছে রবি। বা আর কি হতে পারে? তপন। তপন তাহলে হচ্ছে সমার্থক শব্দ। এরপরে দেখো পতাকা, পতাকা। তাহলে এই পতাকার সমার্থক শব্দ কি? নিশান। নিশান বা কেতন। আমাদের বিদ্যালয়ে পতাকা আছে, তাই না? এই নিশান বা কেতন। তারপর কি আছে দেখো? নদী। তাহলে নদীর সমার্থক শব্দ কি? তটিনী। তটিনী বা প্রবাহিনী। প্রবাহিনী। তাহলে একই অর্থ বোঝায় এমন শব্দ, অর্থাৎ সমার্থক শব্দগুলো আমরা জানে নিলাম শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো এখন তোমাদের জন্য 5টা প্রশ্ন আছে, এখানে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। আমি পড়তেছি এক এক করে, তোমরা প্রশ্নগুলো একটু উঠায় নাও খাতায়। তাহলে দেখো এখানে 1 নম্বর, কোন মাসে তারা শিক্ষা সফরে গিয়েছিল? কি পারবো তো আমরা? অবশ্যই পারবো, আমরা জানে আসলাম, তাই তো? আচ্ছা, 1 নম্বর হচ্ছে কোন মাসে তারা শিক্ষা সফরে গিয়েছিল, লিখে ফেলো। এরপরে দেখো 2 নম্বর, কোন স্যার তাদের শিক্ষা সফরে নিয়ে গেছিল? স্যারের নামটা আমি কিছুক্ষণ আগে বললাম। তাহলে এখানে দেখো কোন স্যার তাদের শিক্ষা সফর নিয়ে গেছিল, তাহলে এটা লিখে ফেলো। তারপর দেখো ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত কিলোমিটার, বা ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত, এখানে কিলোমিটার কথা বলতেছে। এরপর 4 নম্বর দেখো, লোকশিল্প কাকে বলে? তোমরা ঝটপট লিখে ফেলো। এরপর 5 নম্বর দেখো, গোয়ালদি মসজিদ কি জন্য প্রসিদ্ধ? শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো এতক্ষণে তোমরা লিখে ফেলছো। তাহলে আমরা সবগুলোর উত্তরেই আমি মনে করি তোমরা পারবা। কি পারবা তো? হ্যাঁ। তো দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে হয়তো চেষ্টা করছো, তাহলে আমি তোমাদের এই কাঙ্ক্ষিত উত্তরগুলো এখানে একটু দেওয়ার চেষ্টা করতেছি। দেখো 1 নম্বর হচ্ছে জানুয়ারি। 1 নম্বর জানুয়ারি। আচ্ছা, তারপর 2 নম্বর কি? কোন স্যার গিয়েছিলেন? হাসান স্যার। তারপর ঢাকা থেকে এই সোনারগাঁয়ের দূরত্ব কত ছিল? 27 কিমি। আমরা জানা আসলাম শিক্ষার্থী বন্ধুরা, কি ঠিক আছে তো? আচ্ছা, 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্নটা কি ছিল? লোকশিল্প কাকে বলে? তাহলে লোকশিল্পটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি শিল্পকে আমরা অলরেডি প্রথমেই আলোচনা করছি। এটা একটা বিশদ সংজ্ঞার ব্যাপার, যে আসলে লোকশিল্পর সংজ্ঞা দিতে গেলে অনেক বড় হয়ে যায়। তো সংক্ষেপে এটাই বলা যায়, মানুষের দ্বারা তৈরি শিল্পকেই লোকশিল্প বলে। এখানে মানুষ বলতে এখানে গোষ্ঠী, একটা সম্প্রদায়কে বোঝানো হয়েছে, যে এই মানুষগুলো দ্বারা তৈরি যে শিল্পগুলো সেগুলো হচ্ছে লোকশিল্প, তাই না? 5 নম্বর ছিল যে উত্তরটা দেখো, মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তাহলে কি ছিল? গোয়ালদি মসজিদ কি জন্য প্রসিদ্ধ, এখানে প্রশ্নটা ছিল। তাহলে এই মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এই মসজিদে রয়েছে বিধায় এটা একটা প্রসিদ্ধ মসজিদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এতক্ষণ তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলছো। এরপর দেখি তোমাদের বাড়ি কাজ দেখে নাও। কি? সোনারগাঁও জাদুঘরে কি কি দেখতে পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করবে। এই যে আমরা সোনারগাঁয়ে ঘুরে আসলাম বা দেখে আসলাম, একটা জায়গাতে যখন বেড়াতে যাই তখন সবকিছু দেখি, সচক্ষে দেখি, তাই না? তো এখানে আমরা কি কি দেখতে পাই? যেমন তোমরা সোনারগাঁয়ে গিয়েছো বা আমরা বললাম অলরেডি, এই সোনারগাঁ জাদুঘরে কি কি জিনিস দেখতে পাওয়া যায় তার একটি তোমরা তালিকা করে উত্তরগুলো সুন্দর করে লিখবে। লিখে আমার যে আইডি ইনবক্স, আমার মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জার তোমরা পাঠাই দিও। আমি তোমাদের বাড়ির কাজগুলো দেখে নেব। কেমন? পারবো তো? নিশ্চয়ই পারবো। তো সেখানে বন্ধুরা, আজকে আর বেশি কিছু না, সময় হলো
আমার বিদায় নেওয়ার। এতক্ষণে তোমরা আমার সাথে আসো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন একটা সময়। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।